অনেক দিন আগের কথা। আমার বয়স তখন 23 বছর। 3 বছর রেলে একটানা চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি। একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি। সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করবার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছি। বাধা একটা মাইনে ছিল, সেটা গেল। মন মেজাজ তাই ভালো ছিল না। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটি চিঠি এসে হাজির হলো। চিঠিটা এলো নলহাটি থেকে। লিখেছে দীপক নামে আমার এক বন্ধু। বছর 3 আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম। নলহাটির পাহাড়ে একটি বাড়িতে আমরা ভাড়া ছিলাম। ওই একই বাড়িতে দীপকরাও থাকতো। ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। যাই হোক, সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল আমার চাকরি ছাড়ার পর হঠাৎ চিঠিতে লেখা ছিল, শুনলাম রেলের চাকরি ছেড়েছ, বেশ করেছ, তুমি বলেই পারলে, আমি হলে ছাড়তাম না। পত্রপাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না। নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে। কি কাজ তা জানি না। আবার সেই সুন্দর দেশ, আবার সেই সবুজ বনশ্রী, আবার সেই ব্রাহ্মণী নদী, মন যেন নতুন করে মেতে উঠল আবার। ওদের বাড়িতে পৌঁছে দেখি দীপকের বাবা মা আমাকে দেখে অনেক খুশি হলেন। দুপুরে স্নান আহারের পর দীপক আর আমি বেরিয়ে পড়লাম পাহাড় দর্শনে। আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপঝাড়, আর পাশেই একটা ছোট্ট জলাশয়। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম। এবার বল, কি কাজের জন্য ডাকিয়ে এনেছিস আমায়? এর আগের বার যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি, মনে আছে? হ্যাঁ, ওই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার। সেই দায়িত্বটা তোকেই নিতে হবে। কোনো স্কুল বা পাঠশালা নয়, কোচিং ক্লাসের মতো। মাস গেলে 80 টাকা মাইনে পাবি, থাকার জন্য ঘরও পাবি। আর গ্রামের ব্যাপার তো, চালটা, কলাটা, মূলোটা, তরকারি, হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না। কিনেও খেতে হবে না এগুলো। এখন করবি কিনা বল? আমি তো এক কথায় রাজি। সে আমলে 80 টাকার দাম অনেক, তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে। তবু মাসে 50 টাকার মতো খরচ হলেও বাকি টাকাটা পোস্ট অফিসের বইতে জমে যায়। এ সুযোগ কেউ ছাড়ে, বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া। পরদিন সকালে দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হলাম। ওই গ্রামের ওই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম, তারই দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা। ভবানন্দপুর এখান থেকে 5-7 মাইল দূরে, তাই অনেক সময় লাগলো যেতে। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটি মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঘরে একটি তক্তপোষ পাতা ছিল, মাদুর মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম। গ্রামের মানুষজন খুবই ভালো। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই গ্রামে। তারা আমাকে দেখে বললেন, এই যে একেবারে ছেলে মানুষ, তা হোক, ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা। আমরা চাষিভুষি মানুষ, এ গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলবার মতো তেমন কেউ নেই। ছেলেরাও স্কুল পাঠশালায় ধারে কাছে ঘেঁষতে চায় না, অথচ আজকালকার দিনে মক্কু হয়ে থাকাটাও তো ঠিক নয়। একটু চেষ্টা করে দেখো, যদি এদের মানুষ করতে পারো। আমি বললাম, আপনারা নিশ্চিন্ত থাকুন, ওরা যদি নিয়মিত আমার কাছে আসে তাহলে ঠিক আমার মনের মতো করে ওদের আমি গড়ে তুলবই। তবে বাবা, একটা ব্যাপারে তোমাকে আমরা সাবধান করে দিই, সন্ধ্যের পর একটু সতর্ক থেকো, আর রাত্রে ঘর থেকে বেরিও না। তার কারণ জঙ্গল থেকে প্রায় এখানে বুনো জন্তু, মানে ওই ছোটোখাটো বাঘ বা ভাল্লুক হঠাৎ করে বেরিয়ে আসে। বেশ, আমি সতর্ক থাকব। এরপর আমি আমার ঘরের দখল নিলে
দীপকও ফিরে গেল নলহাটিতে। এইখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল। আমি বহাল তবিয়তে ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষকতার কাজ। 5 থেকে 10-এর মধ্যে ছেলে মেয়ে সব। সকাল বিকেল 2 ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার। ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম। সিদ্ধ ডিম বা রান্না করা অন্য তরকারি প্রায় সব বাড়ি থেকেই একটু না একটু আসতো আমার জন্য। মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার। এই গ্রামের একপাশে ছিল মস্ত একটি টিলা। সেখানে দেবী চন্দ্রময়ীর থান। প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি, ছাগ বলি ইত্যাদি দিত, নাচ গান করত। এইরকমই এক শনিবারে চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসাম মাদলের তালে তালে নাচ গান দেখে ফিরছি। হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর 5-এর একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে। আর তাকে দোলা দিচ্ছে এই গ্রামেরই রোজিনা নামের একটি মেয়ে। আমাকে দেখেই শিশুটি দোলনা থেকে লাফিয়ে এক দৌড়ে কোথায় যে পালালো তার ঠিক নেই। কিন্তু ধরা পড়ে গেল রোজিনা। রোজিনাকে আমি চিনি। 14-15 বছরের এক নওল কিশোরী, মাজা কালো গায়ের রং, অপূর্ব সুন্দর ওর মুখশ্রী। বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায়। ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার। মাঝে মাঝে আমাকেও কিছু শুকনো কাঠ জোগান দিয়েছে ও। এ কি রোজিনা, এই রাত দুপুরে তুমি এখানে? ও মেয়েটিকে, কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি? রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করে দ্রুত স্থান ত্যাগ করল। পরদিন সকাল থেকে নতুন এক ভাবনা চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে। কে ওই শিশুটি? এই গ্রামে রোজিনাকে তো চিনি, কিন্তু ওই শিশুকে তো দেখিনি কখনো। অমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে শিশু যে বিরল। তাই একটু বেলায় ছাত্রছাত্রীদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার। সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল। আমি ওর খুব কাছে গিয়ে বললাম, কি ব্যাপার রোজিনা, কাল আমার কথার উত্তর না দিয়েই চলে এলে যে? আমার কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল, কাল? কখন? কেন, রাত্রিবেলা? আপনি তাহলে আর কাউকে দেখেছেন, আমি নই। সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না। আব্বাজান কড়া নজর রাখেন আমার দিকে। আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে। রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আশ্চর্য তো, এ কি করে হয়? তাছাড়া আপনিই বলুন না, রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেউ দোল খাওয়ায়? কথাটা ঠিক। আমি তবে কি দেখলাম, কাকে দেখলাম? ভয় আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই ঘটনার কথা আমি আর কাউকেই না বলে বেমালুম চেপে গেলাম। তবে কিনা এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগলো। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধেবেলা রোজিনা এসে বলল, আপনি আর এই গায়ে থাকবেন না মাস্টারমশাই, যত শিগগির সম্ভব চলে যান, পারলে কালই চলে যান আপনি। দারুণ বিস্মিত হয়ে আমি বললাম, কেন? কঠিন গলায় রোজিনা বলল, প্রশ্ন করবেন না। আমি আহত হয়ে বললাম, বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল। এবার বলল, কিছু মনে করবেন না মাস্টারমশাই, আপনার উপর দৃষ্টি পড়েছে। আমি সভয়ে বললাম, কার? সে কথা বলা যাবে না। বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল। কেননা এই কদিনে এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে আমার মন চাইছে না, অথচ ও আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে
সে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানি যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে। আর কি সুবাস, কি উগ্র সেই গন্ধ! শুধু কামিনী নয়, আরও অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগলো। তখন পৌষের শেষ। এই সমস্ত ফুল এই অসময়ে ফোটবার নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো আমার। তার উপরে প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখস মজমজ শব্দ। কেউ যেন আমার জানলার ধার ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয়ই ভালুক এসেছে ওখানে। তবুও ব্যাপারটা কি দেখার জন্য নিঃশব্দে জানলার কাছে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি কিনা সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালের দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে। আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। রাত তখন 1টা। এত রাতে এ কি কাণ্ড! হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির। যেই না পড়া আর সে রইল না। এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল সে। দেখতে দেখতে শূন্য দোলাটা মিলিয়ে গেল এক সময়। সেই সময় রোজিনা ক্রুদ্ধ চোখে এক নিমিষে আমার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলল, কাল সকালে আপনি চলে যাবেন, আর একদিনও এখানে থাকবেন না। আমি মূর্ছিত হয়ে পড়লাম। পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছগাছ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল, কি আশ্চর্য! আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম? আপনি আমাদের গর্ব। আপনাকে কখন এই কথা বলতে পারি আমি, মাস্টার মশাই? রোজিনার মা বাবা এমনকি গ্রামবাসীদের সবাইকে আমি খুলে বললাম সব কথা। শুনে সবাই অবাক। রোজিনা খানিকক্ষণ চুপ থেকে বলল, আপনি যে শিশুকে দোল খেতে দেখেছেন সে আর কেউ নয়, আমারই ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে সে মারা যায়। ওর এই পিছন দিকের মাঠে কবর দেওয়া হয়েছে তাকে। তার এই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, অশুভ আত্মার কথা অমান্য না করাই উচিত। তুমি চলে যাও বাবা। বলা যায় না, সত্যি যদি খারাপ কিছু হয় তখন আফসোসের আর শেষ থাকবে না। এরপর সবাই মিলে আমার চোখের সামনে কেটে ফেললো সেই কামিনী গাছটিকে। আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম। কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা, কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দুবার দেখা দিল সে তাহলে কে? তবে কি রোজিনা তার অজান্তেই ওই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনে এই কাজ করে থাকে, যা এতদিন কারো নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতেই এই বিপত্তি হবেও বা? আমি অবশ্য পরবর্তীকালে ওই নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। আগের গল্পে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই গল্পেও আপনাদের জন্য থাকছে একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই গল্পে রোজিনা নামের মেয়েটিকে কী কাজ করতে দেখা গিয়েছে গল্পের মধ্যে? প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই পর্যন্ত। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।